সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চাঁদপুর সদর ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি এই করোনাকালীন পরিস্থিতিতে তোমরা সবাই বাসায় আছো, ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও মোটামুটি ভালো আছি। আমি রিন্টু চক্রবর্তী, সহকারী শিক্ষক, মহিষাদী উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর, চাঁদপুর। অনলাইন ক্লাসে আজকে আমি নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের চতুর্দশ অধ্যায় সম্ভাবনা নিয়ে আলোচনা করব। সম্ভাবনা চ্যাপ্টারটি খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। প্রত্যেক বছর এসএসসি পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন আসে। চলো এবার আমরা সম্ভাবনা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। তোমাদের পাঠ্য বইয়ের চতুর্দশ অধ্যায় সম্ভাবনা। সম্ভাবনা বলতে কোনো কিছু হতেও পারে, নাও হতে পারে, একটা অনুমান ভিত্তিক শব্দ বোঝায় সম্ভাবনা। এমন হতে পারে যে আজ বৃষ্টি হতে পারে, এটাও একটা সম্ভাবনা। অথবা বাংলাদেশ ক্রিকেট দল খেলায় জয়লাভ করতে পারে, এটাও একটা সম্ভাবনা। আবার বলতে পারি যে আমাদের বিদ্যালয়ের আগামী বছরের যে এসএসসি পরীক্ষার্থী আছে সেখানে 10টা ক্লাস পাওয়ার সম্ভাবনা। সম্ভাবনাটা হলো অনুমান নির্ভর। তো সম্ভাবনার সাথে সম্পৃক্ত আরও কিছু শব্দ আছে, সেগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই। তোমরা বইটাতে একটু দেখো। সম্ভাবনার সাথে কিছু জড়িত শব্দ আছে, যেমন আছে যে দৈব পরীক্ষা। একটা শব্দ আছে যে দৈব পরীক্ষা। দৈব পরীক্ষা, দৈব পরীক্ষাটা হলো কি, যখন কোনো পরীক্ষার সম্ভাব্য ফলাফল আমরা আগে থেকেই জানি। ফলাফলটা কি আসবে আমরা আগে থেকে জানি, কিন্তু নির্দিষ্ট করে জানি না যে কোনটা আসবে। উদাহরণস্বরূপ বলতে পারি, যদি আমরা একটা মুদ্রা নিক্ষেপ করি, তাহলে মুদ্রার হেড অথবা টেল দুটার একটা আসবেই, সেটা আমরা জানি, হেড অথবা টেল, কিন্তু নির্দিষ্ট করে জানি না যে কোনটা আসবে। সেটা হলো দৈব পরীক্ষা। এরপরে আছে ঘটনা। আরেকটা ব্যাপার আছে যে ঘটনা। ঘটনাটা কি? ঘটনা হলো যে কোনো পরীক্ষার একটা ফলাফল বা ফলাফলের সমাবেশ। সেটা কীরকম? আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে যদি আমরা একটা ছক্কা নিক্ষেপ করলাম, তো সেখানে 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। তাহলে এখানে এই প্রত্যেকটা হলো এক একটা ঘটনা, সেটা হলো ঘটনা। এরপরে আছে যে সমসাম্ভাব্য ঘটনা। আর একটা বিষয় আছে যে সমসাম্ভাব্য ঘটনা। সমসাম্ভাব্য ঘটনা। সমসাম্ভাব্য ঘটনাটা হলো যদি কোনো পরীক্ষায় কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা সমান থাকে, কোনো একটা পরীক্ষায় কোনো ঘটনা ঘটার সম্ভাবনা যদি সমান হয়, সেটা হলো সমসাম্ভাব্য। এখানে একটা মুদ্রা নিক্ষেপ করলে হেড আসবে, টেল আসবে। হেড আসার সম্ভাবনা আর টেল আসার সম্ভাবনা দুইটা এখানে সমান। কোনোটার সম্ভাবনা কম, কোনোটার সম্ভাবনা বেশি, এখানে এরকম না, দুইটার সম্ভাবনাই সমান। তাহলে এটা হলো একটা সমসাম্ভাব্য ঘটনা, যে দুইটার মাত্রা অনুমান সমান, কোনোটার কম বা কোনোটার বেশি নয়, সেটা হলো সমসাম্ভাব্য। এরপরে আছে আরেকটা ঘটনা, সেটা হলো পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। সেটা আমরা লিখব যে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি।
পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে। পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে সেটা কিরকম? সেটা হলো যে যদি কোনো পরীক্ষায় একটা ঘটার সম্ভাবনা থাকে, যদি কোনো পরীক্ষায় একটা ঘটনা ঘটলে অন্য ঘটনাগুলো নাও ঘটতে পারে, এরকম একটা ঘটনা ঘটবে অন্য ঘটনা নাও ঘটতে পারবে, সেটাও আমরা মুদ্রা দ্বারাই উদাহরণ দিতে পারি। যে আমরা মুদ্রা নিক্ষেপ করলাম, সেখানে হেড আসলো, তাহলে টেল আসার কোনো সম্ভাবনা নেই। অথবা টেল আসলো, তাহলে এখানে হেড আসার কোনো সম্ভাবনা নেই। এই ক্ষেত্রে এটা হলো যে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, যে একটা আসলে আরেকটা আসতে পারবে না, হেড আসলে টেল আসতে পারবে না, টেল আসলে হেড আসতে পারবে না। তাহলে এটা হলো আমাদের পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি। এরপরে আরেকটা ব্যাপার আছে অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল লিখবো যে অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল, অনুকূল ফলাফলটা হলো কি? সেটা হলো যে কোনো একটা পরীক্ষার একটা ঘটনা ঘটা সপক্ষের যে যুক্তি, সপক্ষের যে ফলাফলটা, সেটাই হলো অনুকূল পরীক্ষার ফলাফল। সেটা কিরকম হতে পারে? আমি একটা ছক্কা নিক্ষেপ করলাম, এখানে জোড় সংখ্যা পড়ার অনুকূল ফলাফল হলো 3। কীভাবে 3 হলো? জোড় সংখ্যা, তাহলে আমার 2 আসতে পারে, 4 আসতে পারে, 6 আসতে পারে, তাহলে সেখানে আমার জোড় সংখ্যা আসার অনুকূল ফলাফল 3। আবার আমরা বিজোড়েরটাও বলতে পারি যে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা তাও 3। কীভাবে? 1 আসতে পারে, 3 আসতে পারে, 5 আসতে পারে। তাহলে এটা হলো আমাদের অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল। তারপরে আছে যে সাথে আরও কিছু ব্যাপার আছে, যেমন ঘটনা, নিশ্চিত ঘটনা। যেমন একটা ব্যাপার আছে যে নিশ্চিত ঘটনা, সেটা আমরা লিখতে পারি যে নিশ্চিত ঘটনা। নিশ্চিত বললে আমরা যে কোনো একটা বিষয়কে শিওর, একেবারে সঠিক হবে নিশ্চিত, সেটা আমরা নিশ্চিত বলতে পারি। নিশ্চিত ঘটনা হলো যে কোনো পরীক্ষায় যে ঘটনাটা অবশ্যই ঘটবে সেটা নিশ্চিত। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে আগামীকাল সূর্য পূর্ব দিকে উঠবে, সেটা নিশ্চিত। আবার বলতে পারি যে আজ সূর্যটা পশ্চিম দিকে অস্ত যাবে, সেটা নিশ্চিত। তাহলে এটা হলো নিশ্চিত ঘটনা। সেই সাথে আরেকটা আছে যে অসম্ভব ঘটনা। আরেকটা হলো যে অসম্ভব ঘটনা। অসম্ভব ঘটনা। অসম্ভব শব্দটা বললে আমরা বুঝি যে ঘটনাটা ঘটা সম্ভব না, সেটা হলো অসম্ভব ঘটনা। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি অসম্ভব ঘটনা যেটা বললাম যে আগামীকাল সূর্য পূর্ব দিকে উঠবে না, এটা অসম্ভব ব্যাপার। আবার বলতে পারি যে আজকে সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে না, সেটা অসম্ভব, মানে এটা ঘটতে পারে না। এগুলো হলো অসম্ভব ঘটনা। এখন আমরা মোটামুটি সম্ভাবনার সাথে সম্পৃক্ত কিছু সংজ্ঞার বিষয়ে কিছুটা আমরা ধারণা নিলাম। এবার কোনো ঘটনা ঘটার যে সম্ভাবনা, ওই সম্ভাবনার সূত্রটা আমরা একটু লিখি। কোনো ঘটনা ঘটার যে সম্ভাবনা, এটা আমরা সূত্রটা একটু দেখে নিই। আমরা কোনো ঘটনা ঘটার সম্ভাবনা, তাহলে এখানে আমাদের এটার একটা সূত্র আছে। কোনো ঘটনার সম্ভাবনা একটা সূত্র আছে। সূত্রটা হলো যে ঘটনার অনুকূল ফলাফল ডিভাইডেড সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে আমরা সূত্রটা একটু লিখে নিই যে ঘটনার অনুকূল ফলাফল ডিভাইডেড বাই
সমগ্র সম্ভাব্য ফলাফল। লিখব যে সমগ্র সম্ভাব্য ফলাফল, সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে আমরা এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে অঙ্ক করার সময়। আমরা এই সূত্রটা ব্যবহার করতে হবে। কোনো ঘটনার সম্ভাবনা মানে সূত্রটা হলো যে ঘটনার অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। এখন আবার আমরা এই সূত্রটা ব্যবহার করে আমাদের পাঠ্য বইয়ের আমরা একটা অঙ্ক করতে পারি। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা তোমাদের এই চতুর্দশ অধ্যায়ের 18 নম্বর অঙ্কটা একটু দেখো, যেখানে আছে যে একটি ঝুড়িতে 8টি লাল, 10টি সাদা এবং 60টি কালো মার্বেল আছে। দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলো। এখন ক নম্বর প্রশ্ন হলো যে সমগ্র সম্ভাব্য ফলাফল নির্ণয় করো। এটা হলো ক নম্বরে। খতে আছে যে মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা এবং সাদা না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। গতে আছে যে যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হয় তবে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা এই সমস্যাটা সমাধান করব। তাহলে প্রথমে প্রশ্ন হলো যে সমগ্র সম্ভাব্য ফলাফল। যেহেতু ঝুড়িতে বল আছে লাল 8টি, 10টি, 60টি, তাহলে এই বলগুলোর সমষ্টিগুলো আমরা আগে বের করে নিই। তাহলে আমরা লিখবো যে ঝুড়িতে মোট, এটা হলো আমাদের কয়ের অংশ, আমরা আগে একটা মোট হিসাবটা করে নিই। ঝুড়িতে মোট মার্বেলের সংখ্যা, মোট মার্বেলের সংখ্যা। তো এখানে দেখা গেল যে 8টা, 10টা, 60টা, 8 প্লাস 10 প্লাস 7, তাহলে দেখা গেল যে 25 50। তাহলে দেখা যায় আমরা যদি এখান থেকে এই ঝুড়ি থেকে যদি আমরা একটা বল নিই তাহলে কিন্তু আমাদের এই 25টি বল থেকে যে কোনো একটি বল আসবে। এই 25টা থেকেই যে কোনো একটা বল আসবে। তাহলে আমরা এখানে বলতে পারবো যে এখানে, তাহলে আমাদের এখানে সমগ্র সম্ভাব্য ফলাফলটা হবে এই 25টাই হবে সমগ্র সম্ভাব্য ফলাফল, কারণ এখান থেকে আমাদের একটা আসবে। তাহলে বলছে সুতরাং সমগ্র সম্ভাব্য ফলাফল, সমগ্র সম্ভাব্য ফলাফল, তাহলে কিন্তু আমাদের এই 25 এটাই হবে আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল। কারণ দুর্বলভাবে যখন আমরা মার্বেলটা নিব যে কোনো একটা মার্বেল এই সংখ্যা থেকেই আসবে। তাহলে আমাদের ক নম্বরের অ্যান্সার কিন্তু এটাই, এই 25। এবার আমরা ক্ষয়ের অংশটা আমরা একটু দেখি। ক্ষয়তে আছে যে মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা আর সাদা না হওয়ার সম্ভাবনা, লাল হওয়ার সম্ভাবনা আর সাদা না হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা একটা কাজ করে নিই যে কয়ের মধ্য থেকে আমরা কিন্তু সমগ্র সম্ভাব্য ফলাফলটা পেয়ে গেছি। তাহলে আমাদের এটা আর বাইর করার প্রয়োজন নেই। তাহলে আমরা এখন লিখব যে ক থেকে আমরা এই সম্ভাব্য মানটা নিয়ে নেব। এখন আমাদের লিখতে হবে যে ক হতে পায়, ক হতে পায় সমগ্র সম্ভাব্য ফলাফল, সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে এটা আমরা ক থেকে পেয়ে নিলাম 25, সমগ্র সম্ভাব্য ফলাফলটা আমরা ক থেকে নিয়ে নিলাম 25। যেহেতু লাল হওয়ার সম্ভাবনা, তাহলে ঝুড়িতে লাল মার্বেল আছে 8টি, যেহেতু ঝুড়িতে লাল মার্বেল আছে 8টি, তাহলে আমাদের লাল মার্বেলের অনুকূল ফলাফল হবে 8। আমাদের লাল মার্বেলের
লাল মার্বেলের অনুকূল ফলাফল হবে 8। যেহেতু ঝুড়িতে 8টা লাল মার্বেল আছে, তাহলে আমরা এখানে সম্ভাবনাটা বের করে নেই। তাহলে মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা, সুতরাং মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা। অনুকূল ফলাফল ডিভাইডেড সমগ্র সম্ভাব্য ফলাফল, তাহলে আমাদের এখানে হবে 8 ডিভাইডেড বাই 25। এবার আমরা দেখব যে সাদা না হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা আগে দেখব যে সাদা হওয়ার সম্ভাবনাটা কি। যেহেতু ঝুড়িতে সাদা বল আছে 10টি, তাহলে আমরা লিখব যে সাদা মার্বেলের অনুকূল ফলাফল। আমরা এটা লিখব আগে, সাদা মার্বেলের অনুকূল ফলাফল হলো 10। এবার আমরা সম্ভাবনাটা বের করি। সুতরাং মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা, মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা, তাহলে ঠিক আগের মতোই এটা হবে যে 10 ডিভাইডেড বাই 25। এটাকে আমরা একটু ছোট করে নিতে পারি, 5 যদি কাটি 5 গুণ 10, তাহলে 2 ডিভাইডেড বাই 5 এটা আমরা করতে পারি। এটা আমরা বাইর করলাম যে মার্বেলটা সাদা হওয়ার সম্ভাবনা, কিন্তু প্রশ্নে বলা আছে যে সাদা না হওয়ার সম্ভাবনা। তো আমরা জানি যে সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যে থাকে, যেহেতু সম্ভাবনা আছে তাহলে 1, তাহলে না হওয়ার সম্ভাবনাটা আমরা 1 থেকে সম্ভাবনা বাদ দিয়ে দেব। তাহলে যে সুতরাং মার্বেলটি সাদা না হওয়ার সম্ভাবনা, সাদা না হওয়ার সম্ভাবনা, তাহলে 1 মাইনাস সম্ভাবনার অংশ 2/5, তাহলে 2 ডিভাইডেড বাই 5 আমরা লিখতে করলে আসবে 5 মাইনাস 2 বাই 5 ইকুয়াল 3/5। তাহলে এখানে আমাদের অ্যান্সার দিতে হবে যে লাল হওয়ার সম্ভাবনা এটা, আর সাদা না হওয়ার সম্ভাবনা হলো 3/5। এবার আমরা গ অংশটা একটু দেখে নিই। এটিতে যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হয়, তবে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা। যদি পরপর 4টা মার্বেল তুলে নেওয়া হয় তাহলে সবগুলো সাদা হওয়ার সম্ভাবনাটা কি, এটা আমরা বের করি। তাহলে এটা নতুনই হয়, পরের অংশতে আছে আমরা ক অংশ থেকে নিয়ে নেব সমগ্র সম্ভাব্য ফলাফল। ক হতে পারে সমগ্র সম্ভাব্য ফলাফল। হলো 25। এটা আমরা কত আগে বের করে নিয়েছিলাম। এখন যেহেতু সাদা মার্বেলের কথা বলা হয়েছে, ঝুড়িতে সাদা মার্বেল আছে 10টি, তাহলে আমাদের সাদা মার্বেলের অনুকূল ফলাফল হলো 10। আমরা লিখব যে সাদা মার্বেলের অনুকূল ফলাফল, সাদা মার্বেলের অনুকূল ফলাফল ইকুয়াল 10। এবার পরপর 4বার মার্বেলগুলো নেওয়া হলো, তাহলে প্রথমবার মার্বেলটি যদি প্রথমবার নিলাম তাহলে প্রথমবার মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা, তাহলে বুঝি প্রথমবার
প্রথমবার মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা। সাদা হওয়ার সম্ভাবনা। সূত্র অনুসারে 10/25 প্রথমবার। এভাবে পরপর 4বার নেওয়া হয়েছে। তাহলে এবার দ্বিতীয়বার যদি আমরা হিসাব করি, তাহলে দ্বিতীয়বার মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা। যেহেতু প্রথমবার একটা মার্বেল আমরা তুলে নিলাম, তাহলে 2 থেকে টোটাল মার্বেল থেকে একটা কমে গেল, এখন আছে 24, আর সাদা থেকে একটা কমে গেল। আমরা ধরে নিচ্ছি যে মার্বেলটা সাদা থেকে। তাহলে এবার দ্বিতীয়বারে আমাদের একটা করে কম হবে, তখন হবে 9/24। এবার আবার তৃতীয়বারও একটা মার্বেল কমে যাবে, যেহেতু আমরা আগে 2টা তুলে নিয়েছি। তাহলে এখানে বলে তৃতীয়বার মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা, সেখানে একটা কম হবে 8/26। ঠিক অনুরূপভাবে চতুর্থবারে মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা থাকবে একটা করে কম 7/22। একবার, দুইবার, তিনবার, 4বার পরপর তোলা হবে। এবার সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা একত্রে আমরা নিয়ে করবো। সুতরাং সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা, সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা। এবার 13টা আমরা একত্র করে নিব। সাদা হওয়ার সম্ভাবনা, এই 13টাকে আমরা একত্র করে নিই। 10/25, 9/24, 8/23, 7/22। এবার আমরা টাকাটা একটু ছোটো করে নিই। এই 4টা 340, আবার 3 থাকলে 3 থেকে 9, 5 থাকতে পারে 2/5। আরেকটা দেওয়া যেতে পারে 1 আর হলো 3। এবার আমরা দেখলাম উপরে আমাদের আছে 3 আর আছে 7, তাহলে উপরে হলো 21। নিচের হচ্ছে আমাদের আছে 5, 23 আর 11। তাহলে আমরা এগুলো একটু 5 গুণ করে নিই। 5 আর আছে 23। সেক্ষেত্রে পুনরায় গুণ করে নিই। তারপরে 5 গুণ 10, 10 থেকে 11। 5, 3, 2, 1। তাহলে আমরা দেখলাম যে 1, 2, 3, 5। তাহলে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা তা আমরা যে ধরলাম একত্র করে। তো শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাস আজ এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থেকে পড়াশোনা করো। সবাইকে ধন্যবাদ।